আপনি গরিবের বাড়িতে? কে বলে তুমি গরিব পাপিয়া? তোমার ঘরে এত বড় দামি জিনিস থাকতে তুমি তো গরিব থাকতে পারো না। চাচি, তোমার কপালটা মেপে দেখি তো, হঠাৎ করে মালিকের নজরটা তোমার দিকে পড়ার কারণ কি? মালিক, মোহাম্মদ এসব কি বাজে কথা বলছে? চাচি, আমারও তুমি ভুল বুঝছো। তোমার দিকে নজর দেয়া মানে তোমার ফুলন রে মালিকের খুব ভালো লাগছে। এখন বলো তো, এটা তোমার কপাল না? মোহাম্মদ, মা তুমি চুপ করো, যা বলার আমি বলছি। আই মোহাম্মদ, তোর ঘরে তো একটা সুন্দরী জোয়ান বোন আছে, তাই এত বড় ভাগ্যটা তুই হাতছাড়া করছিস কেন? যা, তোর মালিককে তোর বোনের কাছে নিয়ে যা। তাই বলছি, ঘর থেকে বের হয়ে যান, নইলে কিন্তু অপমান করে বের করে দেবো। বললি কি বললি তুই? আয় ভেতরে আয়। বলুন মালিক, আমি ওর মায়ের সামনে ওর সঙ্গে হাডুডু খেলবো। খবরদার, আমার মায়ের গায়ে হাত দিবি না। ওকে বাদ। আপনার আমার মেয়ের জীবনটা নষ্ট করবেন না, আল্লাহর দোহাই লাগে আমার মেয়ের জীবনটা নষ্ট করবেন না। দারোগা সাহেব, দারোগা সাহেব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আরে না বাঁচানো তো কি হয়েছে বলবি তো? ওসি সাহেব, ওই লম্পট তালুকদার আমার ইজ্জত জোর করে নষ্ট করতে চেয়েছিল, আমি পালিয়ে এসেছি। ওসি কুদ্দুস রক্ষক হয়ে ভক্ষক হবে। চিৎকার করতে হবে না তালুকদার সাহেব, জিনিসটাকে আমি নিয়ে এসেছি। না ওসি, আমি কষ্ট পাবো, আগে কাজটা করে নেই, তারপর আমি বলে দেবো কি করতে হবে। তালুকদার, আমার ইজ্জত নষ্ট করিস না তালুকদার, আমাকে ছেড়ে দে। চাক ভাঙা মধু খাবো। ছেড়ে দে। আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। ওসি, তুমি ফুলনকে নিয়ে যাও, ওকে আমার ঘর থেকে 50,000 টাকা চুরির কেস সাজিয়ে সোজা জেলে পাঠানোর ব্যবস্থা। সই কর নে, এখানে একটা সই কর। তুই তালুকদার সাহেবের বাড়ি থেকে 50,000 টাকা চুরি করেছিস। সই কর বলছি। না, আমি সই করব না। সই কর বলছি। আমি সই করব না, আমার জীবন চলে গেল, আমি সই করব না। আমি চুরি করিনি, আমি সই করব না। সই করবে না? মালিক, আমার মনে হয় পাপিয়া বিবিকে বাঁচিয়ে ঠিক হবে না। 10 জন মানুষের মধ্যে একজন মানুষ তো পাপিয়া বিবির কথা বিশ্বাস করতে পারে। তাছাড়া রহমত আবিরদার ঘটনাটা জানলেও ক্ষতি হতে পারে। কি করব মালিক? তাহলে যা, তাই যদি মনে করিস যা, ওর বাড়িতে আগুন লাগিয়ে দে। আমি তো কিছুই বুঝতে পারছি না, ঘরে আগুন, কিন্তু ফুলন মামুন কোথায়? অর্ডার, অর্ডার। মহামান্য আদালতের কাছে আইনের স্বার্থে ফুলনকে জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন করছি। এই উকিল, তুই কোন ফুলনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করার জন্য মহামান্য আদালতের কাছে আবেদন করছিস? এই ফুলনের বিরুদ্ধে, যেই ফুলনকে তার মায়ের সামনে মানুষরূপী জানোয়ার ধর্ষণ করার চেষ্টা করেছিল। মহামান্য আদালত, আপনি কোন ফুলনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করবেন? যে ফুলন তার নিজের সতীত্ব বাঁচানোর জন্য থানায় ছুটে গিয়েছিল, আর সেই ওসি কুদ্দুস ইজ্জত না বাঁচিয়ে ধর্ষণ করার জন্য তালুকদারের কাছে তাকে ছুঁড়ে ফেলেছিল। সেই ফুলনকে কোন ফুলনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করবেন?
যে ফুলনকে আইনের কাছে অপরাধী সাজানোর জন্য ওই ওসি কুদ্দুস অন্যায়ভাবে আমাকে গ্রেফতার করেছে, আঘাতের বড় আঘাত করেছে। সেই ফুলনকে মহামান্য আদালত আইন যদি অপরাধীদের সাহায্য করার জন্য তৈরি হয়ে থাকে, তাহলে আমি বলছি আমার কোনো রিমান্ডের প্রয়োজন নেই, কোনো রিমান্ডের প্রয়োজন নেই। ফুলনের জীবনের সুখের স্বপ্নই যখন মিথ্যে হয়ে গেছে, তখন বলুন কি অপরাধ আমাকে স্বীকার করতে হবে? বলুন, চিৎকার করে কি বলতে হবে? আমি চোর, আমি খুনি। হ্যাঁ, আমি বলছি আমি চোর, আমি খুনি। আমাকে ফাঁসি দিন মহামান্য আদালত, আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন। আমার ফাঁসির আদেশে প্রমাণ হয়ে যাক আইন অপরাধীদের জন্য, আইন অপরাধীদের বিরুদ্ধে, ন্যায় বিচার পাবার জন্য নয়, আমার জন্য নয়। জজ সাহেব, আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন, ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন। আসামি ফুলনকে জিজ্ঞাসাবাদ করার জন্য যে আবেদন করা হয়েছিল, আবেদন মঞ্জুর না করে আগামী 24 ঘন্টার মধ্যে কাগজপত্র তৈরি করে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। আসুন। চলুন। মনে করেছিস রিমান্ডে নিয়ে আমাকে দিয়ে তোর লেখা জবানবন্দির কাগজে সই করাতে পারবি? পারবি না, পারবি না। শোন, আমি যদি একবার বের হতে পারি, তাহলে শুধু তোকে না, তোর বংশ সহ খেয়ে ফেলবো। তোর নাম বলবে এমন কাউকে আমি বাঁচিয়ে রাখবো না। তোর মতো অনেকে আমাকে এমন ভয় দেখিয়েছে, কিন্তু কাজ হয়নি। আচ্ছা, তুই আমার বংশ খেয়ে ফেলবি না, আমাকেও খেয়ে ফেলবি। এভাবে মারলে মেয়েটাকে মারো। স্যার, আপনি বুঝতে চেষ্টা করুন প্লিজ। মিস নেলা, আমি থানার ইনচার্জ। কিছু বলার আগে তোমার র্যাঙ্ক বল্টু দেখে কথা বলবে। ইউ মে গো নাও। আসামিকে এইভাবে থানা হাজতে মারা আইনের পরিপন্থী। আমার জুনিয়র অফিসার হয়ে আমাকে আইন শিখাস, আমাকে আইন শিখাস। আউট! এই সেন্ট্রি। ইয়েস স্যার। এই হারামজাদিকে বেঁধে মেঝেতে ফেলে রাখ।
তালুকদার, তুই আমার মাকে পুড়িয়ে মেরেছিস, আমার ইজ্জত নষ্ট করে, আমাকে চোর সাজিয়ে পুলিশকে দিয়ে নির্মমভাবে টর্চার করেছিস। আমি এর প্রতিশোধ নেব। আমার মায়ের পুরানো চাইছে প্রতিজ্ঞা করছি, আমি প্রতিশোধ নেব, নির্মম প্রতিশোধ নেব। একেবারে ফাইনাল করে দিয়েছি। একটা মানুষ পড়ে আছে মনে হচ্ছে, যা দেখ। সর্দার, একটা মেয়ে মানুষ এখনো বেঁচে আছে, ওকে আমাদের রাস্তায় নিয়ে চল। খাও মা। না, ভয়ের কিছু নেই, আমরাই তোমাকে গুলিবিদ্ধ অবস্থায় তুলে এনে গুলি বের করেছি। দুদিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে মা। বেঁচে থাকার স্বপ্ন আমার নেই, আমার বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা সব মিথ্যে করে দিয়েছে।
ওই তালুকদার আমার পবিত্র শরীরটাকে ওই তালুকদার অপবিত্র করে দিয়েছে আমার কাছে, মানুষের কাছে। এখন আমি একটা কলঙ্কিত মেয়ে, তাই বাচ্চার লোভ দেখে লাভ নেই। তবুও বাঁচতে হয়। এখানে তুমি যাদেরকে দেখছো এদের প্রত্যেকেই তোমার মতো হয় কোনো তালুকদার, না হয় খন্দকার, না হয় শিকদারের লালসার শিকার। এরা বেঁচে আছে মা, কেন বেঁচে আছে জানো? প্রতিশোধ নেবার লোভে। তাই বলছি, এখন না হলেও এক সময় তোমারও মনে হবে মরে যাবার মধ্যে কোনো বাহাদুরি নেই। তুমি বেঁচে থেকে ওই তালুকদারের উপর প্রতিশোধ নিলে তালুকদার তোমার মতো আর কোনো মেয়েকে নষ্ট করতে পারবে না। তাই তোমাকে বাঁচতেই হবে, মরতে হলে ওই তালুকদারকেই মরতে হবে। ও হচ্ছে রাকা, আমার বাবার কাছে ছেলের মতো। ওর ইচ্ছায় অনিচ্ছায় এখানে অনেক কিছু হয়। এখানে যতগুলো মেয়ে দেখছো, এই নাদিরা, কুসুম, আলেয়া, এদের সবাইকে এই রাকায় ট্রেনিং দিয়ে নিজের হাতে এক একটা হাতিয়ার করে তৈরি করেছে। হয়তো আমাকেও প্রতিশোধের হাতিয়ার করে নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, দেখুন, জ্ঞান ফিরে না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। উনি চারিদিকে আগুন দেখে মনে হচ্ছে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাই জ্ঞান ফিরে আসতে এখন স্বাভাবিক সময়ের চেয়ে বেশি দেরি হচ্ছে। দেরি হোক, কিন্তু ভালো হবে তো ডাক্তার। পাপিয়া ভাবি ভালো না হলে আমি জানতে পারবো না কি ঘটনা ঘটেছিল। আর আমার ফুলনমাই বা কোথায়? তালুকদার আমার মাকে আমার সামনে এই ঘরের ভেতরে বেঁধে রেখেছিল। আমি বুঝতে পারছি ওই তালুকদার আমার মাকে পুড়িয়ে মেরেছে। তালুকদার, তুই যেই আগুনে আমার মাকে পুড়িয়ে মেরেছিস, আমি ওই আগুনে তোকে পুড়িয়ে মারবো। আমি ফুলন সত্যি সত্যি ডাকু ফুলনে পরিণত হব। আজ হোক কাল হোক, যার হাতে তোর মৃত্যু হবে জানবি আমি সেই ডাকু ফুলন। আজ তোমাদের সামনে সেদিনের কুড়িয়ে পাওয়া ফুলনকে ডাকু ফুলন হিসাবে পরিচয় করিয়ে দিতে চাই। আমি যেমন করে প্রত্যেকের হাতে একটা করে প্রতিশোধ নেওয়ার হাতিয়ার তুলে দিয়েছিলাম, তেমনি করে আজ ফুলনের হাতেও একটা অস্ত্র তুলে দিতে চাই। তালুকদারকে বলবি ফুলন তালুকদারকে খুন করার জন্য ডাকু ফুলন হয়েছে। যা ভাগ। মালিক, তোর এই অবস্থা আবার কে করেছে? মালিক, ফুলন, ডাকু ফুলন করছে। ডাকু ফুলনটা আবার কে? এই ফুলন হচ্ছে সেই ফুলন যারে আপনি নষ্ট করছিলেন মালিক। ওসির গুলি খায়া ফুলন মরে নাই, সে আমারে কইছে আপনার মারার লেগে সে ডাকু ফুলন হয়েছে। অসম্ভব, ফুলন পালাবার সময় আমার হাতে গুলি খেয়েছে, ও বেঁচে থাকতে পারে না। ওসি ফুলন গুলি খেয়েছে সত্যি, কিন্তু কোথায় খেয়েছিল তা দেখনি। ফুলন বেঁচে গিয়ে
হরিণী থেকে বাঘিনী হয়েছে, ফুলন থেকে ডাকু ফুলন হয়েছে। ফুলন আমার মৃত্যুর কথা ঘোষণা দিয়েছে। আমি চাই তুমি ওর রাস্তার ঠিকানা খুঁজে বের করো। ফুলন তার প্রথম অপারেশনে প্রমাণ করেছে সে সত্যি সত্যি ডাকু ফুলন হবার 100% যোগ্যতা অর্জন করেছে। সর্দার, আমার সাফল্যের জন্য যার অবদান সবচেয়ে বেশি সে হলো রাকা ভাই। রাকা ভাইয়ের জন্য রাকা ভাই তার নিজের হাতে আমাকে নিজের মতো করে গড়ে তুলেছে। তাই আমি বলবো, আমি যদি ফুলন ডাকু হয়ে থাকি তাহলে এই রাকা ভাইয়ের জন্য ফুলন ডাকু হয়েছি। শোন, কি রে, বেশি ফুলে গেলি নাকি? বেশি না ফুললেও একটু যে ফুলেছিস সন্দেহ নেই। তাছাড়া প্রশংসা শুনলে ভালোই লাগে। এবার শোনো, ফুলনের নেতৃত্বে আগামীকাল তালুকদারের লুটিয়ে আনার ধান চাল সমস্ত গরিব মানুষদের মহল্লাতে মহল্লাতে গিয়ে বিলিয়ে দেবে। তাড়াতাড়ি করো। রাখো। হ্যাঁ, গাইতে যাও। তাড়াতাড়ি যাও, গাইতে যাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিয়ে তোমরা কি আমার জন্য সামান্য দাটুকু করতে পারো না? আমি তো এই গ্রামেরই মেয়ে। তোমরা বিশ্বাস করো, ওই খন্দকার আর তার সহযোগীরা আমার শরীরটাকে ভোগ করে আমাকে চরিত্রহীন বানিয়ে বিচার করেছে। ওর বাঁধন খুলে দিতে কেউ সাহস পাবে না। তোর এত বড় সাহস কোত্থেকে হলো? আমাদের মালিকের আদেশ অমান্য করে তুই সোহেলের বাঁধন খুলে দিতে এসেছিস?
কি বললি? ডাকাত দল তোদের মেরে সোহেলীকে উদ্ধার করে নিয়ে গেছে। আমি 7 দিনের সময় দিলাম, এই 7 দিনের মধ্যে ওই ডাকাত দলের আস্তানা আমার কাছে নিয়ে আসবে, নইলে ওই ডাকাত দলের হাত থেকে তোরা কজন বেঁচে আসলেও আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। যা, খুঁজে বের কর, ঠিকানা বের কর। চোখের পানি ফেললে কিচ্ছু হবে না। তোমার মতো একদিন আমিও কেঁদেছিলাম, কিন্তু আজ আর কাঁদি না। চোখের দিকে তাকিয়ে দেখো, আমার চোখে এখন প্রতিশোধের আগুন। শোনো, তোমার সব কথা আমাদেরকে খুলে বলতে হবে। তোমাকে মনে করতে হবে এখন আমরাই তোমার সবচাইতে বড় বন্ধু। হ্যাঁ বোন, আমরাই তোমার এখন আপনজন। বলো, সবকিছু খুলে বলো। এত বড় সাহস, আমার বাড়ির কাজের মেয়ের সাথে অবৈধভাবে মেলামেশা করছো? খন্দকার চাচা, আমি সোহেলীর সাথে মেলামেশা করছি না। আমি সোহেলীকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। বিয়ে করবে তুমি? সোহেলীর মতো একটা চাকরানিকে তোমার বউ হিসাবে মেনে নেবে, আর এও আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস আপনাকে করতেই হবে। ভালোবাসার কাছে ধনী গরিব, উঁচু নিচু, জাত বিজাত ভেদাভেদের কোনো দাম নেই। ভালোবাসার কাছে চাকরানি আর রাজরানী একই। যদি তাই হয় তাহলে আজ রাতে তুমি আমার গোলা বাড়িতে চলে আসবে। আমি কাজী ডেকে নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের বিয়ে দেব। বলছে মালিক, আপনি তো বলেছেন মোহনের সাথে আমাকে বিয়ে দেবেন। আমি মিথ্যে কথা বলেছিলাম। তুই আমার সুন্দরী কাজের মেয়ে, তোকে মোহন ভোগ করবে, তা কি করে হয়? হয় না, হয় না। আয় গত রাতে কি করেছিস সবার সামনে বল, বল। আমার কোনো দোষ নাই হুজুর, সব দোষ ওই সোহেলীর। তোমরা সবাই শোনো, এই হারামজাদি আমার বাড়িতে কাজ করে, আমার চোখের আড়ালে আমার লোকজনের সাথে দেহ ব্যবসা শুরু করেছিল। এই হারামজাদি সহ এই হারামজাদিকে আমি হাতে হাতে ধরেছি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। চুপ, একদম চুপ। আমি তোমাদের সামনে এই হারামজাদির এমন বিচার করতে চাই যাতে ওকে দেখে আর কোনো মেয়ে দেহ ব্যবসা করার সাহস না পায়। এই শামু, ওর চুল কেটে দে। তুই ওর মাথায় জমির পানি ঢেলে দে। কি হয়েছে? এবার ওকে সদর রাস্তার একটা গাছের সাথে 3 দিন বেঁধে রাখা হবে। এই 3 দিন কেউ ওকে খাবার দিতে পারবে না, বাঁধন খুলে দিতে পারবে না। যদি কেউ আমার কথা অমান্য করে তাহলে তার বিচার আমি করব। এই হলো আমার জীবনের গল্প। এটাই তোমার জীবনের গল্প না, এরপরও আবার একটা গল্প শুরু হবে। সেই গল্পটা হলো প্রতিহিংসার গল্প। প্রতিহিংসার গল্প। রক্ষা করো, রক্ষা করো, তুমি তোমাকে ওই নাই।
আমি আকবর খন্দকারের কথা শুনছিলাম। এই কুত্তার বাচ্চা তোর মাথার চুল কেটে গোবর পানি ঢেলে দিয়েছিল, শেষ করে দে। সোহেলি তোদেরকে মেরেছে, কান্নুনা খেয়ালকে খুন করেছে, তাহলে সোহেলি এখন ডাকাত। সোহেলি ডাকাত দলে যোগ দিয়েছে। আমি থানায় যাবো। তোদের স্যার কোথায়? স্যার থানায় নেই। কোথায় গেছে? বাসায় গেছে, আজ স্যারের বিবাহ বার্ষিকী। এখনো আসছে না কেন? হ্যাঁ? ম্যারেজ ডে। জীবনটা শেষ করে দিয়ে তোরা বিবাহ বার্ষিকী পালন করছিস? হ্যাঁ, বল তোর ওই লম্পট স্বামীটা কোথায়? তুমি যেমন ডাকাত, আমিও দারোগার বউ। তুমি কি করে ভাবলে তোমার কথার জবাব আমি দেবো? জবাব দিবি না? বাইরে কি হয়েছে শাহানা? কার এত বড় সাহস ও সেই কুদ্দুসের বাড়িতে ঢুকে ভাঙচুর করে গুন্ডামি করে? শাহানা, ওসি, আমি ফুলন, সেই ফুলন যাকে তুই টর্চার করে মেরে ফেলতে চেয়েছিলি। ওসি, তোকে আমি বলেছিলাম তুই আমাকে মেরে ফেল, নইলে আমি বেঁচে থাকলে কেউ বাঁচতে পারবি না, তোর বংশ নির্বংশ হয়ে যাবে। ওসি কুদ্দুস, তোকে আমি বলেছিলাম তুই আমাকে মেরে ফেল, কিন্তু তুই আমাকে মারিসনি, তাই আমাকে বাঁচিয়ে রাখার খেসারত তোকে আজ দিতে হবে। ওসি, যে পা দিয়ে তুই আমার বুকে পেটে লাথি মেরেছিলি, সেই শরীরে তোর পা থাকবে না। ওসি, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করলাম, প্রতিজ্ঞা রক্ষা করলাম। কে কিভাবে কামড়ে কামড়ে খেয়েছিল, তাই প্রতিশোধের নেশায় আমি ওর গোষ্ঠী সহ ওকে খুন করেছি। মা, খুন করেছি। আমি তালুকদারকেও ছাড়বো না। তালুকদার আমার জীবনের সবচাইতে বড় শত্রু। ও আমার ইজ্জত নষ্ট করেছে, তোমাকে পুড়িয়ে মেরেছে, তাই বাগে পেলে তালুকদারকে আমি কুকুরের মতো মারবো। মা, কুকুরের মতো মারবো। ফুলন, এসব আমি কি শুনলাম মা? আর আমার ফুলনকে আমি এ কোন রূপে দেখছি? সবই যখন শুনেছ তখন আর কিছু বলার নেই চাচা। তোমার ফুলন আর ফুলন নেই চাচা, সে আজ ডাকু ফুলন হয়েছে। তোর মাকে দেখে যাবি না? মা, মা, আমার মা বেঁচে আছে। আগুনের ভেতর থেকে আমি তোর মাকে বাঁচিয়ে আমার ঘরে আশ্রয় দিয়েছি। চাচা, চাচা, আমি মাকে দেখবো। চাচা, আমি মাকে দেখবো। স্যার সুমন, তুমি তোমার ট্রেনিং এ প্রমাণ করেছো তুমি ভবিষ্যতে পুলিশ ডিপার্টমেন্টের জন্য অনেক কিছু করতে পারবে।
গো, তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেলে মা? তুমি কি কোনোদিন ভালো হবে না? কোনোদিন তোমার ফুলনকে চিনবে না? সেই আগের মতো করে আমাকে বুকে টেনে নিয়ে আদর করবে না মা? আদর করবে না মা? ফুলন বলে ডাকবে না মা? এই কাঁদছিস কেন? আমি তোকে ব্যথা দিয়েছি? কোথাও? এইখানে। তুমি একটু হাত বুলিয়ে দাও মা, আমার ব্যথাটা সেরে যাবে মা, সেরে যাবে। এই চামেলি, এখানে এইভাবে চুপচাপ বসে আছিস যে? কি করবো? ধেয়ে ধেয়ে করে নাচবো? আরে বাবা, এইভাবে কথা বলছিস কেন? কেন বলবো না? তুই তো ফুলন শৈলীতে ট্রেনিং আর টাকাতে নিয়ে ব্যস্ত আছিস। আমার কথা তো একবার মনে পড়ে না। ওহো, এই কথা? ছাড়। আরে আমার পৃথিবীতে চামেলি ছাড়া কেউ কোনোদিন ছিল না, এখনো নেই, আর কোনোদিন থাকবেও না। আয়, বুকে আয়। কতদিন তোকে বুকে নিয়ে আদর করি না। এসেছে তোমাকে তোমার থানাতে পোস্টিং দেয়ার। স্যার, যদিও পুলিশ ডিপার্টমেন্টে এরকম ঘটনা বিশেষ কোনো কারণ ছাড়া সচরাচর ঘটে না, তোমার ক্ষেত্রে বিশেষ কারণটা হলো তোমার খুব কাছের মানুষ আজ তোমার এলাকাতে ডাকাতি করছে, মানুষ খুন করছে। ইতিমধ্যে শান্তিপুর থানার ওসিও তার স্ত্রীকে খুন করা হয়েছে। তাকে ওই আসামিকে গ্রেফতার করার জন্য দায়িত্ব দিয়ে তোমার থানাতেই পাঠানো হচ্ছে। স্যার, আমার কাছে মানুষটা কে যে ডাকাত জীবন বেছে নিয়ে মানুষ খুন করেছে? তার নাম ফুলন, ডাকু ফুলন। এনি প্রবলেম? আমি জানি ফুলন শুধু তোমার কাছের মানুষই না, তোমার প্রেম, তোমার ভালোবাসা। ফুলন ডাকাত হয়েছে এ কথা আমিও গতকাল জানলাম, তাও ফুলনের সাথে দেখা হবার পর। ফুলনের সাথে তোমার দেখা হলো আর তুমি ফুলনকে ওই জীবন থেকে ফিরিয়ে আনতে পারলে না? ওটা যখন ওর মুখে তুই শুনবি তখন তুইও প্রতিশোধ নেবার আগে ফিরে আসার কথা ওকে বলতে পারবি না। এই কথাটা তোমার মুখে মানায় না বাবা। তুমি একদিন পুলিশে চাকরি করতে, তাই তুমি খুব ভালো করে জানো পাবলিকের নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। ফুলন আইনের কাছে একজন পাবলিক। জানি, কিন্তু পুলিশ যখন একজন নারীকে ধর্ষণ করার জন্য ধর্ষণকারীকে সাহায্য করে, তখন ওই অসৎ চরিত্রহীন পুলিশকে খুন করার জন্য যদি ওই নারী হাতে আইন তুলে নেয়, সেখানে মানুষ হিসেবে বলার কিছু থাকে না আর বাধা নেবার কিছু থাকে না। তুমি এই কথাটা বলতে পারো না বাবা। কেন বলতে পারবো না? আমিও মানুষ। মানুষ হিসেবে মানুষ তখনই একজন খুনিকে সমর্থন করে যখন ওই খুনি আইন ভঙ্গকারী একজন সমাজের শত্রুকে খুন করে। তুমি যাই বলো বাবা, ফুলন এখন আইনের কাছে অপরাধী, আর আইন কখনই ফুলনকে ছাড়বে না। আইনের পিস্তলের গুলি ফুলনের বুকটাকে খুঁজে ফিরবেই। আমি বলছি ফুলন একজন ডাকাত। আইনের চোখে সমাজের কাছে ডাকাতি করা কোনো ভালো কাজ নয়। তাই বলছি, তোমরা যদি কেউ ফুলনের সন্ধান পেয়ে থাকো আমাকে বলে দাও। এই জন্য যে বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। আমরা ফুলনের সন্ধান জানি না। কানামাছি বাবা যাকে পারো তাকে চুপ, কানামাছি বাবা যাকে পারো তাকে চুপ। ধন্না এই কি রে ববি, তুই না বাড়িতে যাবি বলেছিলি? কাল যাব। রাসেল জানে? এখনো বলিনি, আজ বলবো। রাসেলকে আজ দেখেছিস নাকি? আশ্চর্য, প্রেম করবেন উনি আর খবর রাখবো আমরা? ছাত্র রাখ, এখন বল দেখেছিস কিনা। রাসেল তো সময় পেলে সাগরের ঢেউগুলি। রাসেল ভাইয়া এখনো আসেনি কেন? তাহলে কি খবর পাইনি?
আরে তুমি রশিদের বোন ববি না? জি। আমাদের চেনোনি? জি। একা যাচ্ছ কেন? ভাইয়া এখন আসেনি তাই। নিশ্চয়ই খবর পাই। ঠিক আছে, জিপে ওঠো, আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেব। ওঠো না। এসো। বসো। যা যা। কি হলো? জিপ থামালে কেন? দেখেছো আশেপাশে কোনো লোকজন নেই, কাজটা এখানেই ভালো হবে। মানে? এই তোর বয়স হয়নি, বুঝতে পারছিস না কেন এখানে আমরা জিপ থামালাম? চল একটু আড়াল চল। না, যাবো না। বাসায় পৌঁছে দেবো। যার কেউ নাই আল্লাহ তার সহায় বোন। তোকে আমি দেখে নেবো। আল্লাহ, এখন আমি কি করব? কোথায় যাব? তুমি বলো ভাইয়া, এখন আমি কি করব? কোথায় যাব? যার কোনো আশ্রয় নেই তার জন্য একটাই ঠিকানা, শমশের ডাকুর আস্তানা। শান্তিপুর থানা এখন একটা জনমনের ভয়ভীতি থানা হিসেবে চিহ্নিত হয়েছে। একদিকে কিছু প্রভাবশালী মানুষ জনগণের উপর তাদের ক্ষমতা ব্যবহার করছে, অন্যদিকে ওইসব প্রভাবশালীর কারণে নির্যাতিত হয়ে ফুলনের মতো যারা নিজেদেরকে ডাকাতির সাথে জড়িয়ে ফেলেছে তারা ওদের খুন করছে। তাই তোমাকে শান্তিপুর থানা পাঠাতে চাই। স্যার, আমি যতদূর জানি সুমন একজন ভালো অফিসার। আমিও স্বীকার করি, কিন্তু এত বড় চক্র সামাল দেওয়া সুমনের একার পক্ষে সম্ভব না। আর বলতে হবে না স্যার, জায়গাটা আমার জন্য নতুন হলেও আমাকে সাহায্য করার মতো আমার এক পরিচিত জন শান্তিপুরেই থাকে। ববি, রশিদের বোন ববির কথা বলছেন? ববির বাড়িটা আমাকে একবার দেখিয়ে দেবেন? কি হবে ওই বাড়িতে গিয়ে? বাড়িতে কেউ নেই।
ববির ভাই রশিদ তো বেশ কিছুদিন আগে খুন হয়েছে। আর ববি ববি কি? শুনেছি ভাইয়ের খুনিকে শাস্তি দেবার জন্য লেখাপড়া জানা মেয়েটাও ডাকাত দলে যোগ দিয়েছে।